সকাল হতে না হতেই মেয়েরা মেন্ডুলি থেকে ট্রাক এসে হাজির। জাল কাঠ বোঝাই করে ভুবনেশ্বর ফিরবে ওরা। ট্রাকের ড্রাইভার বিশেন সিং ও হেল্পার অশোক কুমার। ছবি ঠিকাদারের কাণ্ড শুনেই অস্থির। আমি হাত মুখ ধুয়ে আসতেই নারায়ণ চা দিল। বিশেন সিং বলল, আমি বাবুকে গিয়ে বলবো। তারপর বলল, আপনি ওকে ছেড়ে দিলেন, বেঁধে রাখলেন না কেন? আমি বললাম, মাতাল অবস্থায় মানুষ অসুস্থ থাকে, তখন সে মানুষ থাকে না। তাছাড়া ও তো আমার পায়েও পড়ল। বিশেন সিং বলল, ছবি নায়ক কখনো মানুষই থাকে না, চিজ একটি। আপনি ওকে চেনেন না বাবু। বিপদে পড়লে পায়ে পড়তে ওর 1 সেকেন্ডও সময় লাগে না। আবার বিপদ উদ্ধার হয়ে গেলে যার পায়ে পড়েছিল তার গলা টিপে ধরতেও 1 সেকেন্ড লাগে না। ও শালা জানোয়ারের চেয়েও ইতর। ও শালা গালপোড়াকে আমি বহুদিন ধরে চিনি। শালা জাত হারামি, ওর আত্মসম্মান বলে কিছুই নেই। ও গুয়ের পোকা। বলেই মাটিতে থুথু ফেললো থু করে। তারপর উত্তেজনা প্রশমিত হলে বিশেন সিং বলল, সারাদিন কাঠ লোড করে বিকেলের দিকে ওরা বেরিয়ে পড়বে। সন্ধ্যের আগে পাহাড়ের ঘাটিটা পেরিয়ে যেতে চাই। ওর হেল্পারের বড় ভূতের ভয়। আমি জানতাম বিশেন সিং ক্যাম্পে থাকলে ছবি নায়ক কোনো ঝামেলা পাকাতে পারবে না। তাছাড়া এসব লোকের স্বভাব সাপের মতোই হয়, বাঘের মতো নয়। এরা মুখোমুখি প্রতিশোধ নেয় না। অনেকদিন ধরে মতলব আটে, অপেক্ষা করে, তারপর সর্পিল গতিতে এগোয় চোরা পথে। চা খেয়ে চন্দনীকে বলে আমি বেরিয়ে পড়লাম। কম্ফু আমার ওঠার আগেই বেরিয়ে গেছিল। ক্যাম্পটার সামনে যে রাস্তাটা গেছে সেটা সৌমেন বাবুদেরই বানানো। তার সমান্তরালে আরো একটু ওপর দিয়ে বন বিভাগের পথ চলে গেছে। বাঁ দিকে আঁকাবাঁকা পথে 5 মাইল গেলে লবঙ্গী ফরেস্ট রেস্ট হাউস। বাঁ দিকে একটা মোড় পেরিয়ে সোজা গেলে বরাবর গভীর খাদ বাঁ দিকে রেখে পাহাড়ের গা বেয়ে চলে গেছে রাস্তাটা সেগুন প্লান্টেশনের ভেতরে, যেখানে বাইসনদের আড্ডা। আর ডান দিকে নেমে গেলে রাস্তাটা অনেক মাইল চক্কর ঘুরে এসে আবার মিশেছে লবঙ্গীর রাস্তায়। এখান থেকে একটা পথ দিয়ে টুলুঙ্কার জঙ্গলে গিয়েও পড়া যায়। বড় গাছের নিচে নিচে অর্গুন গাছ। কার্তিক মাঘ মাসে অর্গনের ফল ধরে। সুপরির মতো দেখতে, ফলসা রঙা জলপাইয়ের মতো স্বাদ। টক করে খায় জঙ্গলের লোকেরা। অর্গনের পাতাগুলো ভারী সুন্দর দেখতে, চেরা চেরা ঘন সবুজ পাতা। অর্গুনের কচি পাতাও বর্ষাকালে টক করে খায় জঙ্গলি লোকেরা। এই ফল বিছানায় রাখলে ছারপোকা হয় না। এখন জঙ্গলে পট্টশূন্য গেন্ডুলি গাছগুলোকে বড় সুন্দর দেখায়। এ অঞ্চলে গেন্ডুলি গাছ অজস্র হয়। এই গেন্ডুলির ডালের আঠা থেকে পলিস্টার ফাইবার হয়। প্রতি বছর তাই ইজারা হয় এই জঙ্গল। কুসুম গাছের লাল ফুলে ফুলে লাল হয়ে আছে চারিদিক। শিমুল ও পলাশও ফুটেছে অনেক। বাঁশ গাছে ফুল ফোটা শেষ, কিন্তু আম গাছে বোল এসেছে। তার মিষ্টি গন্ধে সকাল মন্থর হয়ে আছে। এখানে এত বড় বড় পুরনো আম গাছ যে না দেখলে বিশ্বাস করা যায় না তা কত পুরনো। কত যে তাদের বয়স কে বলবে। সাদা সাদা ফুল ফুটেছে গাছে। আদিগন্ত লাল ফুলের মাঝে এই সাদা ফুলগুলোকে ভারী সুন্দর দেখাচ্ছে। কি দারুণ শান্ত, স্তব্ধ অথচ প্রাণবন্ত এই আদিগন্ত নিসর্গ ছবি। কোনোদিনও কোনো মানুষ শিল্পী, কোনো ভবিষ্যতের ক্যামেরা বা টিভি এই ছবি আঁকতে পারবে না, ধরে রাখতে পারবে না। একমাত্র জীবন্ত মানুষের সমস্ত ইন্দ্রিয় দিয়ে এই চৈত্র সকালের গন্ধ অনুভব করা যায়।
এই দেখা, এই শোনা, এই সুবাসের কোনো বিকল্পই নেই। আমি তো বুঁদ হয়ে যাই সব সময়। কোনো নেশা, কোনো নারীর নৈকট্য, পৃথিবীর কোনো পার্থিব বস্তুই আমার কাছে প্রকৃতির কাছে থাকার চেয়ে বড় বলে মনে হয় না কোনোদিনও। চারধারে নজর করতে করতে চলছি। চন্দ্রকান্ত নিশ্চয়ই কোনো গুহায় লুকিয়ে রয়েছেন। সামনের পাহাড়ের গুহাগুলো খুব উঁচুতে, তাছাড়া ওদিকে পাহাড় একেবারেই খাড়া। ওই গুহাতে ভাল্লুক কিংবা সম্বর ছাড়া আর কারুর পৌঁছানো সম্ভব নয়। বাঘ কি চিতা হয়তো পারে, কিন্তু যে ফেরারি মানুষের বারবার জঙ্গলে আসতে হবে গুহা থেকে বেরিয়ে, সে কখনো ওই গুহায় আশ্রয় নেবে না। সামনে একটা নালা, পথ কেটে গেছে। নালার একদিক চলে গেছে পাহাড়ের দিকে, যেখান থেকে নেমেছে নালাটা অন্যদিকে গভীর উপত্যকা। এই জায়গাটা আমাদের মাঠিয়াকুদু নালার ক্যাম্প থেকে মাইল খানিক দূর হবে। হঠাৎ নালার ভেজা বালিতে একটি রাবারের জুতো ছাপ দেখলাম। এ অঞ্চলে জুতো পরা লোক বেশি আসে না। এদিকটায় কোনো কূপও নেই যে মুহুরিরা এদিকে আসবে, তবে আসতেও পারে। জঙ্গলের 1 মাইল কোনো দূরত্বই নয়। কি মনে করে আমি ওই জুতোর দাগ অনুসরণ করে উপত্যকায় নেমে গেলাম। গরমের দিন গুহায় থাকার চেয়ে উপত্যকার ছায়ায় থেকে হয়তো ঠিকই করেছেন চন্দ্রকান্ত। একটা খবরে খুবই বিচলিত হয়ে আছি সকাল থেকে। বিশের সিং বলেছিল, অঙ্গুলে মেরা মণ্ডলিতে, করপটায়, পূর্ণাগড়ে, পূর্ণাকোটে, এমনকি চম্পাশরের মোড়েও পোস্টার দিয়েছে বন বিভাগ যে যে চন্দ্রকান্তকে ধরিয়ে দেবে সে 500 টাকা পাবে। 500 টাকা এখানে অনেক টাকা, যেখানে 5-10 টাকায় সারা রাত একজন নারীকে পাওয়া যায়। 1.5-2 টাকায় প্রচন্ড পরিশ্রম করে একজন সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত। সেখানে 500 টাকার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। চন্দ্রকান্তকে এখান থেকে কোনো ক্রমে সরিয়ে নিতে না পারলে চন্দ্রকান্ত আজ কি কাল গ্রেপ্তার হবেনি। গ্রেপ্তার করতে পারলে খুব দীর্ঘ দণ্ডাদেশ হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এত সব কথা ভাবতে ভাবতে নালা দিয়ে নামছিলাম। হঠাৎ একটা নুড়ি গড়িয়ে পড়ার শব্দে চমক ভাঙল। নুড়িটা নালার বাঁদিকের খাড়া পাহাড় থেকে গড়িয়ে পড়ল। জলে কতগুলো ছোট ছোট ঢেউ উঠল। একটা গর্ত মতো হয়েছিল, তাতে জল জমেছিল। সেখানে কতগুলো ব্যাঙাচি ও ছোট পাহাড়ি মাছ খেলা করছিল। নুড়িটা সেই গর্তের মধ্যে পড়ল। ব্যাঙাচিগুলো জল ছাড়া দিয়ে এদিক থেকে ওদিকে গেল, আবার ওদিক থেকে এদিকে আসলো। মাছগুলো জলের গভীরে চলে গেল। রোদ পড়ে জলের তলায় তাদের সঞ্চারমান শরীরে রোদটা লাফিয়ে উঠল ইয়ো ইয়োর মতো। আমি মুখ তুলে তাকালাম ওদিকে। তাকাতেই দেখি নালায় খাড়া পাহাড়ে একজন মানুষের পায়ের দাগ। সে জুতো পরা মানুষ না, খালি পায়ের দাগ বুঝলাম, কারণ সে তাড়াতাড়িতে ওঠায় মাটি খসে গেছিল সেখান থেকে। নুড়িটা সেই মাটির ভেতর থেকে গড়িয়ে এসেছে। একটু পরেই নালার ভেতরে নরম ভেজা ভেজা মাটিতে জুতোর গভীর দাগ দেখতে পেলাম। আমি তড়িঘড়ি ওই দাগ অনুসরণ করে ওপরে উঠলাম, যথাসম্ভব কম শব্দ করেই। উঠেই সামনে হাত 30 দূরে একজন মানুষকে একটা শিমুল গাছের আড়ালে বাঁক নিয়ে মিলিয়ে যেতে দেখলাম। লোকটার পোশাক খাকি, বেশ শক্ত সমর্থ মাঝারি চেহারা। আমি তার পেছনটা মুহূর্তের মধ্যেই দেখলাম শুধু। দেখেই আমি লুকিয়ে পড়লাম গাছের আড়ালে। খুব ভাবনা হলো আমার, লোকটা কে হতে পারে। লোকটা চন্দ্রকান্ত হতেই পারে না, লোকটা কুম্ফুও নয়। তবে কি লোকটা পুলিশের লোক?
চন্দ্রকান্তকে ধরবার জন্য পুলিশের লোকই এই বিপদসংকুল জঙ্গলে আমার মতোই তার খোঁজে এসেছে একা একা। কিন্তু যত বড় গোয়েন্দাই সে হোক না কেন, এ জঙ্গলে যে শিকারী নয়, যে ছোটবেলা থেকে বনে জঙ্গলে না ঘুরেছে, তার পক্ষে শুধু পুলিশি বিদ্যা নিয়ে একা একা চন্দ্রকান্তর পিছু নেওয়া সম্ভব নয়। নাকি লোকটা চন্দ্রকান্তই? আমি কি ভুল করলাম? আমার সব অঙ্ক গোলমাল হয়ে গেল। পুরো ব্যাপারটা এখন অনেক জটিল হয়ে পড়ল। চন্দ্রকান্ত, ছবি নায়ক, এই খাকি পোশাকের লোকটা পুলিশ নাকি বন বিভাগ, এ রীতিমতো গোলক ধাঁধায় পড়া গেল। একবার মনে হলো, চন্দনী যাই বলুক, আমি ওকে বিড়িগড়ে ওর আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিয়ে কলকাতা ফিরে যাই। কে ঘরের খেয়ে অফিসের ছুটি নষ্ট করে এই গোলক ধাঁধায় ঘুরে মরবে দিনের পরে দিন? যে লোক নিজের বিবাহিত স্ত্রীকে এমন করে অসহায় অসম্মানের দিকে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকে, তার প্রতি বা তার স্ত্রীর প্রতি আমার কর্তব্য কি? আমি তাদের কে, যে এই অত্যন্ত বিপজ্জনক ব্যাপারের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলব? আস্তে আস্তে বড় রাস্তায় ফিরে এলাম। এখানে আমি নিরাপদ। বড় রাস্তা দিয়ে বেড়াতে বেরিয়েছি। কেউ যদি দেখেও ফেলে, সন্দেহের কিছু নেই। এদিক ওদিক আরো কিছুটা ঘোরাঘুরি করে যখন ক্যাম্পে ফিরলাম, তখন অনেক বেলা। ফিরে দেখলাম চন্দনীকে রত্নাকরের দলবল আগের থেকে অনেক সহজ করে নিয়েছে। রত্নাকরকে দেখলাম না। ক্যাম্পের আঙ্গিনা কাঁচা আর্গুন পাতার ঝাঁটা দিয়ে ঝাড়ু দিচ্ছে চন্দনী। জলে ছিটে দিয়ে ধুলো মারছে চারদিকের। দেখে খুব ভালো লাগলো। নারায়ণকে আরো এক কাপ চা খাওয়াতে বলে একটা প্রায় 100 বছরের পুরনো আম গাছের হাতির পেটের মোটো গুড়ির ওপর হেলান দিয়ে পা ছড়িয়ে বসে মাথা থেকে ক্যাপটা খুলে ফেলে পাইপে তামাক ভরতে লাগলাম আমি। এখন অনেক অনেক ভাবার আছে আমার। ভেবে কোনো কুল কিনারা করতে পারবো কিনা জানি না, কিন্তু চন্দ্রকান্ত মহা ঝামেলায় ফেললেন। নারায়ণ চা দিয়ে গেছে। চায়ে চুমুক দিচ্ছি আর পাইপ খাচ্ছি আর ভাবছি। চায়ে বড় দুধ চিনি দেয় এরা। নারায়ণরা দুধকে বলে ক্ষীর। গরুর দুধ নয়, টিনের দুধ। গরুর দুধ হয়তো পাওয়া যেত লবঙ্গি বস্তি গেলে, কিন্তু এখানে দুগ্ধ পোষ্য এমন কেউ নেই যার গরুর দুধ না হলে চলে না। কম্ফুর ছেলে আছে অবশ্য, 1.5 বছরের, কিন্তু এরা মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো দুধই খাওয়ার ভাগ্য করে আসেনি। ভগবান করুন, মায়ের বুকের দুধ খেয়েই এরা মরদ হয়ে ওঠে। হঠাৎ করে রাইফেলের দুবার আওয়াজ হলো। সামনের পাহাড়ের ওদিকের ঢালে আওয়াজটা হলো। পাহাড়ে পাহাড়ে গাছপালার ধাক্কা খেয়ে আওয়াজটা উপত্যকার গভীরে হারিয়ে গেল। তারপরে আবার চুপচাপ। রত্নাকর কাজে গেছিল কূপে। নারায়ণ কচি শিমুলের মূল আর লাল আলু দিয়ে একটা নতুন পদ রান্না করতে ব্যস্ত ছিল। চন্দনী আঙ্গিনা নিকোনো সেরে নালার নিচের দিকে, যেদিকে বড় বড় পাথরের আড়াল আছে, সেখানে চান করতে গেছিল। কম্ফুর ছেলেটা হামাগুড়ি দিয়ে হেঁটে ওদের ঝুপড়ির সামনে ধুলোর মধ্যে বসে একটা ফেলে দেওয়া 1 লিটারের মোবিলের টিন নিয়ে খেলা করছিল। ওর মা ছিল না সেখানে। জঙ্গলে গেছিল কাঠ কুড়াতে, মূল খুঁড়তে। গুলির আওয়াজে নারায়ণ দৌড়ে এলো। ছেলেটা চমকে উঠে 1 মুঠো ধুলো নিয়ে পুড়ে দিল মুখে। আমি নারায়ণকে শুধোলাম, এখানে শিকারি এসেছে। নারায়ণ বলল, শিকারি কোথায় বাবু, 2 বছর মাংস খাইনি। শিকার হলে 5 ক্রোশ দৌড়ে যাব মাংসের জন্যে। যদি শিকার হয় তা তো ভালোই। বিশেন সিং সর্দারজি কাছেই কোথাও ছিল। তাড়াতাড়ি লুঙ্গি এঁটে নাগরা পায়ে এলো, বলল, কাবাত বাবু,
আমি বললাম, তুমি একটু থেকো বিশেন সিং, আমি জিপটা নিয়ে একটু ঘুরে আসছি, যাবো আর আসবো। জিপটা স্টার্ট নিতে একটু গুই গুই করলো, ময়লা পড়েছে বোধহয়। তারপর স্টার্ট নিতেই চড়াইটা উঠে এগিয়ে গেলাম। কোনো ঠিকাদার গত বছরে পাহাড়ের মাথায় যাওয়ার একটা পথ বানিয়েছিল কাঠ নামাবার জন্য। এখন পথটা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ঘাস পাতা ঝোপঝাড় গজিয়েছে পথের মাঝে, কিন্তু জিপ চলে যায়। ওই পথ ধরে গিয়ে ফার্স্ট গিয়ারে আস্তে আস্তে উঠতে লাগলাম ঘুরে ঘুরে। পাহাড়ের ওপরে জঙ্গল অপেক্ষাকৃত ফাঁকা, শুধু মই গাছ আর কুসুম গাছ। মনে হয় উপরে মালভূমির মতো আছে, অনেকখানি সমতল জায়গা। কাল বিকেলে কম্ফুকে ওই দিক দিয়ে আসতে দেখেছিলাম। কে ওখানে রাইফেল দিয়ে গুলি করলো তা জানবার কৌতূহল কম হলো না। পাহাড়ের মাঝামাঝি উঠেছি, এমন সময় আবার গুলির আওয়াজ শুনলাম। এবারে ঢপ করে আওয়াজটা হলো। গভীর জঙ্গলের মধ্যে রাইফেল ছুঁড়েছে এবার। আওয়াজটা দম বন্ধ করে বেরোলো গাছপালার গভীর থেকেই। জিপটা দাঁড় করিয়ে জিপ থেকে নেমে যেদিক থেকে আওয়াজটা হলো সেদিকে চেয়ে রইলাম, জিপের আড়ালে শরীরটাকে লুকিয়ে রেখে। হঠাৎ সামনের জঙ্গলে কাউকে দৌড়ে আসতে শুনলাম। ডালপালা আন্দোলিত হচ্ছিল, আওয়াজটা এগিয়ে আসছিল জিপের দিকেই। তাড়াতাড়ি জিপ ছেড়ে সরে গিয়ে একটা বড় শিমুল গাছের গুড়ির আড়ালে লুকিয়ে পড়লাম। লুকিয়ে পড়তে পড়তে কোমর থেকে পিস্তলটা খুলে নিয়ে সেফটি ক্যাচের ওপরে আঙ্গুলটা ছুঁয়ে রাখলাম। আওয়াজটা এবারে আরো কাছে এলো। পরক্ষণেই দেখি কম্ফু জঙ্গল ফুঁড়ে বেরোলো, মুখে ভয়ের চিহ্ন স্পষ্ট। ও জিপের কাছে এসে জিপের আরোহীর সন্ধান করতে লাগলো। কাউকে দেখতে না পেয়ে আরো ভয় পেয়ে গেল। কোন দিকে দৌড়াবে এবার তা বুঝতে পারল না। আমি ওকে চাপা দিয়ে ডাকলাম, কম্ফু, কম্ফু। কম্ফু আমাকে দেখতে পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। বলল, আরে বাপরে, তুমি? তাই বলো, আমি ভাবলাম কার না কার জিপ বুঝি। আমি বললাম, গুলি হলো কিসের? কে গুলি করলো? তা দিয়ে তোমার কি হবে বাবু, মাংস খাবে তো এসো। আমি বললাম, জেলে যাবার ইচ্ছে হয়েছে বুঝি। আমি ওর পেছনে পেছনে জঙ্গলের ভেতরে গেলাম। অনেকখানি ভেতরে গিয়ে কম্ফু দু হাত দিয়ে ঝোপঝাড় ফাঁক করে দেখালো। দেখি একটা অতিকায় সম্বর ষাঁড় নেতিয়ে পড়ে আছে, শিং দুটি প্রকাণ্ড। এত বড় শিংগাল খুব কম দেখেছি। কম্ফু বলল, এবার চলো। ক্যাম্পে এসে খবর দিল কম্ফু। তারপর নারায়ণকে বলল, তুই কূপে দে খবরটা, আজ ভোজ। নারায়ণ গেরুয়া গামছা পরে এক হাতে খুন্তি নিয়ে বেরিয়ে এসেছিল। মাংসের কথায় ওর চোখ মুখের ভাব এমন হলো যে তা না দেখলে বোঝানো যাবে না। মানুষ যে কত বুভুক্ষ হলে কত মাংসলোলুপ হতে পারে তা যারা নারায়ণের মতো হতভাগা লোকদের স্বচক্ষে না দেখেছে তারা কখনো জানবে না। কত কষ্ট হয় ওদের দেখলে। নারায়ণ শুধলো, কে মারল রে কম্ফু? কম্ফু বলল, তাতে তোর দরকার কি রে শালা? নারায়ণ বলল, ঠিক ঠিক, আমার একটু মাংস পেলেই চলবে, আর কিছু জানতে চাই না আমি। নারায়ণ কম্ফুর বউ আর চন্দনীকে রান্নার ভার দিয়ে নিমেষের মধ্যে জঙ্গলের পাকদণ্ডি দিয়ে অদৃশ্য হয়ে গেল। কূপে গিয়ে কূপ কাটা কুলিদের খবর দেবে। আজ কাজ বন্ধ, সকলে মিলে সম্বরটাকে কাটাকুটি করবে, মাংস ভাগ করবে। আজ বড় খুশির দিন ওদের। বেলা হয়েছে বেশ। একটা মন্থর আলস্য ছড়ানো হাওয়া বনে বনে চলছে।
বাঁশে বাঁশে কটকটি আওয়াজ, ঝরা পাতার উসখুসানি, মৌটুসি পাখির ফিসিং ফিসিং আধো আধো ডাক। হাওয়ায় গাছগাছালির পাতা দুলছে, রোদ কাঁপছে, পাতাগুলো প্রতিফলিত হচ্ছে দিকে দিকে। হলুদ বসন্ত ডাকছে নালার গভীর থেকে। একটা বাদামি রঙের বড় লেজওয়ালা কুম্ভুটুয়া নালার ওই পারে জলের পাশে পাশে হেঁটে বেড়াচ্ছে। তার গায়ে রোদ পড়ে এমন ঝকঝক করছে, ওদিকে তাকালে চোখ ধেঁধে যায়। উজানের নালার মধ্যে একটা বড় গর্ত আছে, বড় বড় কালো পাথর সেখানে আছে, একটা দহর মতো। পাহাড়ি পুটির ঝাঁক, যেখানে চন্দনী একটু আগে চান করতে গেছিল। কোথা থেকে খোঁজ পেয়ে একটা ঘন নীল আর লালে মেশানো মাছরাঙা ছো মেরে মাছ খাচ্ছে সেখানে। সামনের পথে একটা ফড়িং খাওয়া পাখি লেজ দুলিয়ে দুলিয়ে উড়ে যাচ্ছে, খয়েরি রাঙা ফড়িংগুলোকে কপ কপ করে গিলে খাচ্ছে। কানের মধ্যে এত সুন্দর শব্দ, চোখের তারায় এত রঙের প্রতিফলন, মস্তিষ্কের মধ্যে প্রগাঢ় প্রশান্তি, ভালো লাগা সব মিলিয়ে ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে আমারও। চন্দনী এসে সামনে হাঁটু গেড়ে বসলো, ভারী সুন্দর করে হাঁটু গেড়ে জোড়া গোড়ালির ওপর নিতম্ব রেখে। এই বনের মেয়েরা বসে, এত নমনীয় ওদের বসার ভঙ্গিটি যে দেখে চোখ ফেরাতে ইচ্ছে করে না। চন্দনী মুখ নিচু করে আস্তে আস্তে বলল, কি করবে তুমি আমাকে নিয়ে, ঠিক করলে? আমি কিছু বললাম না। অনেকক্ষণ ওর ফিঙ্গের মতো কালো চোখের দিকে তাকিয়ে রইলাম। হেসে ফেলে অনেক পরে বললাম, চন্দ্রকান্তটা বড় বোকা, তোমার মতো মেয়েকে ছেড়ে হাতি মেরে ফেরারি হয়। তারপর বললাম, তোমার দিকে সে ভালো করে কি চেয়ে দেখেনি কখনো? চন্দনী হাসল, বলল, চাইলেই কি? সকলের চোখ কি ভগবান সমান দেন? সকলেরই তো চোখ আছে, সকলে তো চোখ মেলে দেখে না, কিন্তু চোখ মেললেই কি সকলে সবকিছু দেখতে পায়? তারপর কথা ঘুরিয়ে ও বলল, আমার মন বড় খারাপ হচ্ছে, মনে হচ্ছে আমার জন্য কারু না কারু এখানে কিছু হবে। তারপর একটু চুপ করে থেকে বলল, একটা কথা বলবো, শুনবে? বলো, কি কথা? চলো আমরা এখান থেকে চলে যাই। কোথায়? আমি বললাম, যেখানে হয়, তোমার যেখানে ইচ্ছে করে। যদি মনে করো আমি তোমার বোঝা, আমাকে যেখান থেকে এনেছিলে সেখানেই ফেলে দিয়ে এসো। আমার যা হয় হবে। আমার জন্য এতজনের বিপদ হোক তা আমি চাই না। সকলে বলছে ওই গাল পোড়া বেনে নাকি ভারী ইতর, ও করতে পারে না এমন কোনো কাজ নেই। আমি কথা ঘুরিয়ে বললাম, একটা কথা সত্যি জবাব দেবে? বলো। চন্দনী বলল, এত লোক থাকতে আমাকেই তুমি ডেকে পাঠালে কেন? চন্দনী চমকে উঠল, বলল, জানি না। তারপরে বলল, সব প্রশ্নের জবাব হয় না, এ প্রশ্ন তুমি শুধিও না, আমি সত্যিই জানি না। আমি ওর চোখের দিকে তাকিয়েছিলাম, ও চোখ নামিয়ে নিল, তারপর উঠে চলে গেল ঘরের মধ্যে।